জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। বিএনপির শীর্ষ দুই নেতাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুধু তাই নয়, রাজনীতি থেকে তাদের মাইনাস করার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেছেন বিএনপির এই সিনিয়র নেতা। সোমবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। দুর্গাপূজায় ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে উল্লেখ করে তিনি দলীয় নেতাকর্মীদের পূজা মণ্ডপে প্রহরীর ভূমিকায় অবস্থানের নির্দেশ দেন। প্রশাসনের একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা বেশি সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে, তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন এই জনপ্রশাসন সচিবের দ্বারা। চূড়ান্ত যে দুর্গাপূজা শুরু না হলেও তাদের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা সারা বাংলাদেশে দলের নেতাকর্মীকে সতর্ক থাকতে বলেছি, কারণ জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে। প্রত্যেককেই বলেছে, নির্ঘুম প্রহরীর মতো আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনারা অবস্থান করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পূজা মণ্ডপ কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনারা চোখ কান সব খোলা রাখবেন, যাতে কোনোভাবেই হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয়। এদিকে ইহুদিদের পছন্দের পিয়ার ব্যবস্থা বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সোমবার প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, পিয়ার একটি উদ্ভট ধারণা। টিয়ার যে সমস্ত উদ্ভট কথাবার্তা বলছেন, এগুলো বাংলাদেশের সংবিধানে এগুলো নাই, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এটা নাই, আমেরিকায় নাই, লন্ডনে নাই, যারা সবচেয়ে বেশি গণতন্ত্রের চর্চা করে। পিয়ার একটা দেশে আছে, সেটা কোথায় জানেন? ইসরায়েলে। পিয়ার সিস্টেম যদি ইসরায়েলে না থাকতো তাহলে নেতানিয়াহু সরকার গঠন করতে পারতো না, কারণ সে হচ্ছে একটা সংখ্যালঘুষ্ঠ দল, পার্লামেন্টে তার অবস্থান সংখ্যালঘু। নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিভিন্ন পদ্ধতির কথা বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন, এসব দাবিতে রাস্তায় নেমে বিভক্তির হীন চেষ্টা হচ্ছে। আবার নানা রকম পদ্ধতির কথা বলে এই নির্বাচনকে বানচালের হীন প্রচেষ্টা করা হচ্ছে। যারা রাস্তায় নেমে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন, কেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আজকে শঙ্কার মধ্যে পাঠাচ্ছেন? ভোটার উপস্থিতি ও ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে 25 সেপ্টেম্বর নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন স্বতন্ত্র সহ কয়েকটি প্যানেলের শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। এদিকে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন ছাত্রদল ও ছাত্র শিবির। ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের দাবি, শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। দুর্গাপূজার পর নির্বাচন চান তারা। যারা শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে পারছেন না, তারাই নির্বাচন পেছানোর দাবি করছেন বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত জিএস প্রার্থীর। নির্ধারিত সময়ের মধ্যেই ডাকসু নির্বাচনের দাবি শিবির সম্মিলিত প্যানেলের। এদিকে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসেছে ডাকসু নির্বাচন কমিশন। এর আগে সোমবার সকাল থেকেই পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। কাজ বন্ধ রেখে প্রশাসন ভবনের সামনে তাদের অবস্থান কর্মসূচির পাশাপাশি মানববন্ধন করেন তারা। এ সময় জড়িত শিক্ষার্থীদের বিচার ও দাবি করেন তারা।
আমাদের 25 তারিখ নির্বাচন করতে আসলে কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে। পরিবেশ ঠিক হলে আমরা নির্বাচন করব। আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর ইলেকশন হচ্ছে, এখানে কারো কোনো ইন্টেনশন নাই নির্বাচন হতে দিবে না। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করেন, শিক্ষার্থীদের এবং ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন। তা সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। নির্বাচন সঠিক সময়ে যদি বাস্তবায়ন না হয়, নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা আরও বেশি তৈরি হবে। যে রাকসু নির্বাচন যথাসময়ে আয়োজন করতে হবে। বিভিন্ন পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও বানচালের চেষ্টা করতে পারে। এখানে নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এদিকে রাকসু নির্বাচন কবে হতে পারে তা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল হাসান। রাকিবুল, বৈঠকে কি সিদ্ধান্ত আসতে পারে বলে মনে হচ্ছে আপনার, জানাবেন। পুতুল, আসলে সারাদিন ব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা থমথমে পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন কমপ্লিট শাটডাউনে আছে, কর্মকর্তা কর্মচারীরা যখন তাদের প্রাতিষ্ঠানিক সুবিধার দাবি করছেন, তখন কিন্তু আসলে ছাত্রদল তারা বলছেন যে এই পূজার পরে আসলে নির্বাচন হলে ভালো হয়। অন্যদিকে 4টি প্যানেল, অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থী তারা বলছেন যে আসলে উপযুক্ত পরিবেশ এখন নির্বাচনের রাজশাহী বিশ্ববিদ্যালয় নেই। উপযুক্ত পরিবেশ থাকলে 25 তারিখ নির্বাচন হলে তাদের জন্য কোনো সমস্যা নেই। এই যখন পরিস্থিতি, তখন কিন্তু ছাত্র দল দাবি করছেন, যেমন ছাত্র শিবির বলছেন যে আসলে শিক্ষার্থীরা উপস্থিত আছেন এবং তারা কিন্তু সকলেই নির্বাচন কমিশনকে কিন্তু নানান ধরনের কথা বলে গেছেন, স্মারকলিপি দিয়েছেন এবং তারা বলেছেন যে এই রকম পরিস্থিতি। এখন সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা হচ্ছে, যেমন তেমন হচ্ছে নির্বাচন কমিশন নিজেরা বৈঠকে বসেছেন। বৈঠকে তারা আসলে জানাবেন যে এই পরিস্থিতিতে তারা আসলে নির্বাচন করছেন কি করছেন না। তবে পুতুল, আপনাকে জানিয়ে রাখি যে পোলিং এজেন্টদের কিন্তু প্রশিক্ষণ কর্মসূচি ছিল আজকে সিনেট ভবনে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য এবং নির্বাচন কমিশনেরও কর্মকর্তারা ছিলেন। সেখানে আসলে প্রার্থীদেরকে, সেখানে আসলে যারা পোলিং এজেন্ট হবেন তাদেরকে বলেছেন পূর্ণ প্রস্তুতি রাখতে এবং তারা বলেছেন যে নির্বাচনের প্রায় 95% কাজ তারা সম্পন্ন করেছেন, একেবারেই তীরে এসে তারা তরি ডোবাতে চান না। এইরকম মন্তব্য আসলে বিভিন্ন জনের কাছ থেকে শোনা গেছে, বিভিন্ন জন দাবি করেছেন। সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা একেবারেই যদি নানা অভিজ্ঞতা থেকে বলা যায় নির্বাচনমুখী আসলে কমিশন এবং তারা নির্বাচন করতে অনেকটা আগ্রহী। তবে এই ক্ষেত্রে আসলে গুরুত্ব যেটিতে দিয়েছেন, তারা বলছেন যে অধিকাংশ শিক্ষার্থী যে মতামত দিবেন বা নির্বাচনের সার্বিক পরিস্থিতি, যে কতগুলো শর্ত ছিল যে নির্বাচনের সুষ্ঠু অবস্থা তৈরি করা, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ রাখা এবং নির্বাচনের যে আচরণবিধি এবং লেভেল প্লেয়িং ফিল্ড, সেগুলো নিশ্চিত করা কিন্তু নির্বাচন কমিশনেরও কাজ। সুতরাং সেই জায়গাগুলো তারা নিশ্চিত আছে কিনা দেখে তারপরে এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এই বৈঠকে বিকেলবেলা আলোচনা হবে বলে প্রধান নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশনার, তিনি কিন্তু আমাদেরকে এর আগের ব্রিফিংয়ে বলেছিলেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছি তারা দীর্ঘক্ষণ ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। তাদের এই রাকসুর যে কোষাধ্যক্ষ ভবন রয়েছে, এটি নির্বাচন কমিশনের অফিস, এখানে তারা বৈঠক করছেন এবং সেখানে আমরা দেখেছি এর আগে যে বারান্দায় পর্যন্ত যাওয়া যেত, আজকে কিন্তু ঠিক 4টার পর থেকে কিন্তু এই বারান্দাটিও বন্ধ করে রাখা হয়েছে। সকল সংবাদকর্মীরা, এখানে অন্যান্য প্রার্থীরা তারা কিন্তু অবস্থান করছেন শুধুমাত্র নির্বাচন কমিশনের কাছ থেকে এইটি জানার জন্য যে পরবর্তী সিদ্ধান্ত আসলে তারা কি নিচ্ছেন, তাদের প্রস্তুতিটা কি। কিন্তু আমরা যেটি আসলে লক্ষ্য করছি, নির্বাচন কমিশনের এই যে কোষাধ্যক্ষের কার্যালয়ের ভেতরে, সেখানে কিন্তু নির্বাচনের ব্যালট বাক্স যেটি, সেটি তৈরি করার কাজ চলছে এবং এখানে কিন্তু তাদের যে আয়োজনগুলো সেগুলো চলমান রয়েছে। এবং আমরা আসলে পুতুল যেটি আসলে খেয়াল করছিলাম যে নির্বাচন কমিশন সকালের দিকটায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে আসলে যেমনটি বলছিলেন যে আসলে তারা এই বিষয়গুলোকে বিবেচনা করবেন। পরবর্তী সময়ে তারা একই বিষয়ের উপরে আছেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু তারা আসলে সিদ্ধান্ত নেবেন। তবে কি সেই সিদ্ধান্ত আসছে, রাকসু কি হবে নাকি আসলে পেছাবে, এই বিষয়টি একেবারে নির্বাচন কমিশনার বলার পরেই নিশ্চিত হওয়া যাবে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।
চাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ও ছবিযুক্ত ভোটার তালিকা রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও ভোট কেন্দ্রের 100 মিটারের ভেতর ভোটার ও পোলিং এজেন্ট ছাড়া কেউ থাকতে পারবে না। দুপুরে চাকসু নির্বাচনের আচরণবিধি ও আনুষঙ্গিক বিষয়ে করণীয় নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানায় নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন কমিশন নিয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো চাপ নেই বলেও জানানো হয়। মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আচরণবিধি, প্রচারণা, ভোটের দিনের যানবাহন ব্যবস্থা সহ নানান বিষয়ে জানতে চান। এসব প্রশ্নের উত্তরের কমিশনে জানায়, ভোটের দিন বাড়তি শিডিউলে শাটল চলাচল ব্যবস্থা রাখা হবে। একই সঙ্গে অতিরিক্ত বাস সংযোজন করা যায় কিনা সেটিও ভেবে দেখা হবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতির ব্যালটের কথা উঠলেও তা সময় সাপেক্ষ বলেও জানায় নির্বাচন কমিশন। ভোটের দিন ক্যাম্পাসে নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এছাড়াও ভোটের সময় স্টিকার ব্যতীত কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও জানায় কমিশন। অনিয়ম ও অভিযোগের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ না নেওয়ায় ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত ডাকসু প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সোমবার মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এ সময় ডাকসু নির্বাচনের অনিয়ম ও অসঙ্গতির 11টি অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনের একদিন আগে একটি মার্কেটের নিচে ব্যালট পেপার পড়ে থাকা, ভোটারদের উপস্থিতি ও ভোট সংখ্যার অসামঞ্জস্য পরিকল্পিতভাবে অব্যবস্থাপনা সৃষ্টি করে ডাকসু নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করেন আবিদ হামিদ মায়ের পরিষদ। আমরা চাচ্ছিলাম আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটেছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা, ভোটাররা সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন। ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন। 2025 সালে ডাকসু নির্বাচন হয়েছে, যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে। এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। লঘুচাপের কারণে ভারী বৃষ্টির কবলে পড়েছে রাজধানী ঢাকা। সকাল 9টা পর্যন্ত 105 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, ঢাকায় আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে উপকূলীয়তে অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে সড়কেই বিকল হয়ে পড়ে যানবাহন, এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে বংশালে তলিয়ে থাকা সড়কে বিদ্যুতায়িত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মৌসুমী বায়ুর প্রভাবে রাত থেকে ঢাকায় বৃষ্টি হয়েছে। সকাল 9টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 105 মিলিমিটার। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপির 6 শীর্ষ নেতা। রাত 1:40 শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটস ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে ট্রানজিটের পর আরেক ফ্লাইটে দুবাই থেকে তিনি নিউ ইয়র্কের পথে ধরবেন। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে সরকার প্রধানের জাতিসংঘ অধিবেশনে যাওয়ার এমন উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা আজ নিউ ইয়র্কে পৌঁছাবেন। 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একই সঙ্গে উচ্চ পর্যায়ের অনুষ্ঠান সহ বিভিন্ন সেমিনারে যোগদান করবেন তিনি। সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। সফর শেষে 2রা অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন এনসিপি নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ব্যাপারটিতে আসে, অর্থাৎ কমিশন যখন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের দিকে যাচ্ছে, আমরা আশাবাদী যে আমাদেরকে নিবন্ধন দেওয়ার যে শর্ত সেগুলো পূরণ করেছি এবং নির্বাচন কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে যাচ্ছে। অতএব আমরা আশা করছি যে এই প্রক্রিয়াটি শেষ হলেই চূড়ান্তভাবে আমরা নিবন্ধন সার্টিফিকেটটি পাবো। সেটা হচ্ছে, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বা একটা আলোচনা চলছে গণ অধিকার পরিষদের সঙ্গে, আপনারা এক হবে,
সেই জায়গায় কোন দলের নিবন্ধন থাকবে, কোন দলের নিবন্ধন থাকবে না, কোন দলের প্রতীক থাকবে, কোন দলের প্রতীক থাকবে না, এই বিষয়ে কি বিষয় কি হবে? প্রথমত সাংবাদিক ভাইরা এবং পুরো বাংলাদেশ, আমাদের জন্য একটি সুখবর আসছে। এই গণ অভ্যুত্থানের পরে আমরা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি, আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন পুরো দেশবাসী তাকিয়েছিল, সেটাতে আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছি এবং একটা সুখবর আসছে। প্রতীকের বিষয়ে আমরা এখন আজকেও বলে আসছি যে আমরা শাপলা, সাদা শাপলা, লাল শাপলা, আমরা যে 3টি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না, আমরা সেই জায়গাতে এখনও আছি। তবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি যে এই প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আমরা তাদেরকে এখনও আপনাদের সামনে, দেশবাসীর সামনে বলতে চাই। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই 3টির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না, এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি। 2 নম্বর শেষ করি। আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা অনেকগুলো কমপ্লেক্সিটি ফিল করতেছেন। তো এটা নিয়ে আমরা অলরেডি 2টা রাষ্ট্রে সফর করেছিলাম, আমরা চায়নাতে ছিলাম, আমরা জাপানে ছিলাম, সেখানে প্রবাসী ভাইদের সাথে কথা হয়েছে। সেখানে আমরা অন দ্য ফিল্ডে গিয়ে ভিজিট করে দেখেছি যে তারা কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছে। সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করে আজকে আমরা এখানে প্রধান নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপন করেছি। আমরা কিছু আইডিয়া দিয়েছিলাম, তারা সেগুলো বাস্তবায়নের বলেছেন যে পদক্ষেপ নেবেন, যাতে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা যাতে এটাতে সুন্দরভাবে ভোটিং প্রসেসে অংশগ্রহণ করতে পারে। এটা নিয়ে একটু পরে খালেদ সাইফুল ভাই কথা বলবেন। তবে এর আগে আমরা যেটা এনসিপি থেকে আমরা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানাতে চাচ্ছি যে আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম। নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফ করছিলেন এনসিপি নেতারা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাই আন্দোলন ছিল অবৈধ, আন্দোলনকারীরাই ষড়যন্ত্র ও টার্গেট করে ছাত্রদের হত্যা করেছে বলে ট্রাইব্যুনালে দাবি করেছিলেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। এদিন তিনি তার সাক্ষী যাত্রাবাড়ি, চিটাগাং রোড সহ আশেপাশের এলাকার হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরেন। জেরা শেষে পরে আলী আহসান জুনায়েদ সাংবাদিকদের বলেন, আন্দোলন কোনো ম্যাটিকুলাস ডিজাইনে হয়নি, সব ছিল বৈধভাবে। এদিন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মোহাম্মদপুরের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তিনি ট্রাইব্যুনালে সৈকত হত্যার বর্ণনা দেন। তাকে মঙ্গলবার জেরা করবেন আসামিপক্ষ। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেয়া সিয়াম হোসেন আয়ানকে জেরা করেছেন আসামিপক্ষ। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 28 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। জুলাই যাত্রাবাড়িতে চিটাং রোডের স্পটে আমাদের উপর সরাসরি হেলিকপ্টার থেকে, পুলিশ, র্যাব, বিজিবির গাড়ি থেকে সরাসরি গুলি করা হয়েছে। সেখানে অন দ্য স্পটে আমি নিজের চোখে 20 থেকে 25 জনকে পড়ে যেতে দেখেছি। এবং এই যে অভিজ্ঞতা, টানা 3 ঘন্টা ধরে গুলি চলেছে, এই অভিজ্ঞতাগুলো দেখেছি। এই আন্দোলন চলাকালে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে নিষ্ঠুরতা দেখানো হয়েছে, এমনকি পরিচিত ব্যক্তি লাশ শনাক্ত করার সুযোগ না দিয়ে বেওয়ারিশ লাশ হিসাবে 114 জনকে দাফন করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার পর গতকাল জেরার আংশিক শুরু হয়েছিল, আজকে সম্পূর্ণ জেরা করেছেন। আন্দোলন সংগ্রাম করেছেন, এর যে সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন। অতএব আমি মনে করি এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গেই আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেছেন, ট্যাক্স কমালে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেয়া
কঠিন হয়ে পড়বে। সোমবার ডিএসসি টাওয়ারে আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে তিনি একথা বলেন। গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন, বিশ্বের তুলনায় স্টক মার্কেট এখানকার অবস্থা খুবই দুর্বল। বিনিয়োগের জন্য ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারের দিকে যেতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, নিয়ন্ত্রণের মনোভাব থেকে বেরিয়ে উন্নয়নের দিকে যেতে হবে। বিনিয়োগের পরিবেশ তৈরি করা যায়নি বলেই দেশের বাইরে টাকা চলে গেছে। আমরা আশা করব যে বাংলাদেশের যে বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের, সেটা সবচেয়ে বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিগণিত, আমরা সেই বড় মার্কেটের দিকে বন্ড মার্কেটকে নিয়ে যেতে পারবো আগামী দিনগুলোতে। আমরা শুধু ট্যাক্স উপর নির্ভর করলে চলবে না। ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউ আর ট্যাক্স রেভিনিউ সেটা আমাদের অনেক লো। বাট বিসাইড দ্যাট আমাদের বিশেষ করে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকের উপর ডিপেন্ড করলে চলবে না। আমাদের যেতে হবে দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড সাম ইনস্ট্রুমেন্ট লাইক সুকুক অ্যান্ড আদার স্পেশাল ইনস্ট্রুমেন্ট। এটা না গেলে কিন্তু আমরা ওই যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে, আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। ট্যাক্স কমাতে কমাতে এমন হতে অনেকে আমরা তো বেতন ভাতাও পাবো না এমন মনে হচ্ছে কিছুদিন পরে। পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে রাজশাহীতে কর্মবিরতি পালন ও নাটোরে অনির্দিষ্টকালের ধর্মঘট করছেন বাস শ্রমিকরা। রাজশাহী ঢাকা রুটে আবারও কর্মবিরতি পালন করছেন বাস শ্রমিকরা। সকাল 11:30টায় রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন তারা। তাদের দাবিতে সংহতি জানিয়ে বন্ধ রয়েছে রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচলও। তবে একতা ট্রাভেলস চলাচল অব্যাহত রেখেছে। একই রুটে চালকদের বেতন ও পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান শ্রমিকরা। এর আগে বাস পক্ষ আশ্বাস দিলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় এবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট রুটের শ্রমিকরাও যুক্ত হয়েছে কর্মবিরতিতে। এদিকে একই দাবিতে নাটোর থেকেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দূরপাল্লার বাস চলাচল। তবে স্থানীয় রুটে বাস চালু থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে কিছুটা কম। শ্রমিকদের সমস্যার সমাধানে মালিকপক্ষের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানায় জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। মালিকেরা তো এটা মানিচ্ছে না গো, মালিকেরা বলছে বেতন বাড়ানো যাবে না। বেতন বৃদ্ধির কারণে দাবি জানানো হয়েছে মালিক পক্ষের কাছে। তারা সময় চাইছিল, তো তারা সময়ে সমাধান করে নাই, যার কারণে বন্ধ। সরকার অনুযায়ী আমরা যে বেতন পাবো, আমরা এই বেতনটা মালিকদের কাছে চাচ্ছি, এটা আমাদের দাবি। আমাদের বেতন ভাতার দাবিটা যদি মেনে নেয় তাহলে আমরা কর্মবিরতি থেকে আমরা উদ্ধার করব। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচারকারীদের মূল ঘাঁটি থেকে 84 জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারী চক্রের 3 সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর রাত পর্যন্ত এই অভিযান চালায় বিজিবি ও র্যাব। র্যাব জানায় টেকনাফের রাজারছড়া, বাহারছড়া, বড়ইতলী সহ বিভিন্ন পাহাড়ে এই অভিযান চলে। এ সময় 18 দিন ধরে আটকে রাখা 18 জন বাঙালি ও 66 জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের দীর্ঘদিন ধরে নির্যাতনের মাধ্যমে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের উদ্দেশ্যে পাহাড়ে আটকে রাখা হয়েছিল। পরে অভিযান চালিয়ে আটক 3 পাহাড় পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিজিবি জানায় এখন পর্যন্ত মানব পাচার চক্রের 65 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে 18 সেপ্টেম্বর অভিযান চালিয়ে 66 জনকে উদ্ধার করা হয়। সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে সকাল থেকে বিশেষ অভিযান শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। সকাল 8টা থেকে নগরীর 5টি গুরুত্বপূর্ণ জায়গায় একসাথে অভিযান শুরু হয়। এসএমপি কমিশনার জানান, সপ্তাহখানেক আগে সড়কে শৃঙ্খলা ফেরাতে 5 দফা নির্দেশনা জারি করা হয়। ব্যাটারি চালিত রিক্সা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। আর অনুমোদিত বাসস্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না। নিয়ম না মানলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট ব্যবহারের বাধ্যতামূলক করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান অব্যাহত থাকবে সপ্তাহব্যাপী। এই অভিযানের অংশ হিসেবে প্রথম অবৈধ যানবাহন যেগুলো 3 হুইলার, সেগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। এরপরে অবৈধ স্ট্যান্ড, তারপরে হচ্ছে হকার। এইভাবে আমাদের অভিযানগুলো অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এইটা মুক্ত না হয়।
সিলেট MAG ওসমানী মেডিকেলে আচমকা পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম। দুপুরে পরিদর্শন শেষে হাসপাতালে দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া হাসপাতালের অপরিচ্ছন্নতা, অতিরিক্ত অ্যাটেন্ডেন্ট, অনলাইনে আবাসিক রোগী ভর্তিতে ভোগান্তি সহ সব অনিয়ম ও দুর্নীতি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। এখানে কোনো ব্লেমের বিষয় না, আমরা এখানে একটা বিষয় হলো কি আপনার যেহেতু জনবল হচ্ছে আসলে 900 বেডের মানে ফেভারে, বাট প্রকৃতপক্ষে লোক হচ্ছে 3000 রোগী হচ্ছে, ফলে হচ্ছে যারা কাজ করতেছেন তারা অবশ্য ওভার বার্ডেন, তারা একসময় ক্লান্ত হয়ে যায় বা বেশি লোড নিচ্ছে, ফলে অনেক সময় ঠিকমতো কাজটা করতেছে না। তো এই জায়গাটা আমরা দেখতেছি যে জনবল কী সরবরাহ করা দরকার, কী সাপোর্ট দেওয়া দরকার, যাতে করে হাসপাতাল আমরা মনে করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুন্দরভাবে চলে। সার্ভার জটিলতায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন জরুরি ভিত্তিতে বিদেশগামী যাত্রী সহ নানা সেবা প্রত্যাশীরা। দীর্ঘ সময় কার্যক্রম বন্ধ থাকায় তৈরি হয়েছে জটিলতা। অফিসে ভিড় করছেন 3 শতাধিক সেবা প্রত্যাশী। এদিকে সার্ভার সচল করতে কাজ করছেন ঢাকা থেকে আসা টেকনিশিয়ানরা। তবে কখন নাগাদ তা সচল হবে তা নিশ্চিত নন আঞ্চলিক অফিসটির কর্মকর্তারা। এর আগে গতকাল প্রতিষ্ঠানটির ঢাকা থেকে নিয়ন্ত্রিত সার্ভারটি পড়ে যায়। এতে ছবি তোলা, ডাটা এন্ট্রি সহ পাসপোর্ট সংক্রান্ত সকল কাজ বন্ধ হয়ে যায়। তবে আগে থেকে প্রস্তুত থাকা পাসপোর্ট সরবরাহ করা হচ্ছে। এবারে শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসব মুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি কথা জানান। এ সময় উপদেষ্টা আরও বলেন, নারায়ণগঞ্জে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা নেই। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান বলে জানান তিনি। এবার দেশের 33,000 পূজা মণ্ডপে পূজা উদযাপন কমিটি 7 জন করে ভলান্টিয়ার নিয়োগ দেবে। পাশাপাশি আনসার সদস্য থাকবে 8 জন করে। এছাড়াও পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে বলে জানান উপদেষ্টা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সহ আরও অনেকে। কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এবং আরেকটা আপনারা জানেন, এবার কিন্তু সব পূজা কমিটির সাথে যেটা আমাদের মিটিং হয়েছিল, সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই জন্য তারা বিভিন্ন গার্ড, মানে আমাদের সরকারি বাহিনী না, তাদের নিজস্ব থেকে তাদের থাকবে, কি জানি বলে, স্বেচ্ছাসেবক থাকবে। এই স্বেচ্ছাসেবকরা এইটা দেখাশোনা করবে। এইটা তারা করতেছে এবং 24 তারিখ থেকে আমাদের আনসাররা হয়ে যাবে, প্লাস আমাদের যে মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকেও চলে আসবে। দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে ভারতে 500 কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থল বন্দর দিয়ে এসব চাল আগরতলা স্থল বন্দরে পাঠানো হয়। এর আগে সকালে 80 ব্র্যান্ডের চিনিগুড়া চাল ভর্তি পিকআপ ভ্যান আখাউড়া স্থল বন্দরে আসে। চালগুলো বাংলাদেশ হাই কমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে দেওয়া হবে। দেশের বাইরের খবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনিকে আবার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগালও। জাতিসংঘে থাকা পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তর থেকে এ ঘোষণা দিয়েছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল। এ সময় তিনি বলেন, ন্যায়সঙ্গত স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে পর্তুগাল। তবে যুদ্ধ বন্ধ ছাড়া শুধু স্বীকৃতির মাধ্যমে গাজার মানবিক বিপর্যয় দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। ফ্রান্স, বেলজিয়াম সহ আরও বেশ কয়েকটি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে যারা স্বীকৃতি দিয়েছে সেসব দেশের প্রশংসা করে বিবৃতি দিয়েছে হামাস। অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে ক্ষোভ ছাড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। এমনকি কিছুতেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না বলেও হুমকি দিয়েছেন তিনি। এদিকে গিডিয়নের রথ বি নামে গাজা সিটিতে আক্রমণের পরিধি আরও বাড়াতে 3য় ডিভিশনের সেনা মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। এখন পর্যন্ত 65,200-এর বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
অধিকৃত পশ্চিম তীরে হামলা জোরদার না করতে ইসরায়েলকে সতর্ক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনকে যুক্তরাজ্যের রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিশোধ নেওয়া যাবে না। এক প্রশ্নের জবাবে কুপার বলেন, ইসরায়েলের নিরাপত্তার পাশাপাশি ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত সবচেয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। শান্তি, ন্যায়বিচার এবং নিরাপত্তা রক্ষায় মধ্যপ্রাচ্যের সবার সঙ্গে কাজ করে যাবে যুক্তরাজ্য। দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করা যুক্তরাজ্যের নৈতিক বাধ্যবাধকতা ছিল। এই স্বীকৃতির মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের প্রক্রিয়া আশা বাঁচিয়ে রাখতে চায় ব্রিটেন। 1967 সালের পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সিরিয়ার কোনো প্রেসিডেন্ট। দীর্ঘ 58 বছর পর 80তম অধিবেশনে অংশ নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট আহমেদ আল শারার। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়। প্রায় 14 বছরের গৃহযুদ্ধ ও অর্ধ শতাব্দীরও বেশি ধরে আসাদের পরিবারের শাসন ও তাদের পতনের পর সারার নেতৃত্বে জোট গত বছর ডিসেম্বরে ক্ষমতায় দখল করে। সেই সারার এবার নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন। এর আগে সবশেষ 1967 সালে তৎকালীন প্রেসিডেন্ট নুরুদ্দিন আল আতাসি জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন। বিশ্বসেরা মেধাবীদের জন্য ভিসা ফি তুলে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের লন্ডনে স্বাগত জানাতে স্টারমার সরকার এই চিন্তা ভাবনা করছে বলে দি ফিনান্সিয়াল টাইমসের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। তবে এ বিষয়ে এখন স্পষ্ট কিছু জানায়নি ব্রিটেনের অর্থ বিভাগ। যুক্তরাজ্যে বর্তমানে মেধাবীদের জন্য ভিসার আবেদন ফি 766 পাউন্ড। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যস্তের ঘটনায় পাইলটদের দায়ী করা দুঃখজনক বলে মন্তব্য করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এছাড়া ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছে বিচারক। দুর্ঘটনার 1 মাস পর গেল জুলাইয়ে একটি রিপোর্ট প্রকাশ করে তদন্ত কমিটি। এতে 2 জন পাইলটের মধ্যে ফুয়েল সুইচ বন্ধের কথোপকথন ছিল। এর ভিডিওতে দুর্ঘটনার জন্য পাইলটকে দায়ী করেন অনেকে। এর বিরুদ্ধে আদালতে রিট করেন এভিয়েশন সেফটি নামে একটি সংগঠন। বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যক্রম 15 দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিসিবি সভাপতির পাঠানো চিঠি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই বিষয়ে রিটের শুনানির পর রুল জারি করেন আদালত। এর আগে টাঙ্গাইলের তপন, লক্ষ্মীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ীর দুলাল বাদী হয়ে হাইকোর্টে এ রিট দায়ের করেন। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। তার আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফর্ম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলের জন্য মনোনয়ন জমা দেয়নি তাদের আবেদন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিতে চিঠি দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত 18 সেপ্টেম্বরের চিঠি, যে চিঠির মাধ্যমে তিনি পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন, সেটি কেন অবৈধ, ক্ষমতা বহির্ভূত হবে না। অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কক। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের স্কোয়াডে আছেন তিনি। 2023 সালের বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডি কক। দক্ষিণ আফ্রিকার জার্সিতে সাদা বলে তার শেষ ম্যাচে ছিল বার্বাডোসে 2024 টি-20 বিশ্বকাপ ফাইনালে। একদিন ক্রিকেট থেকে অবসর নিলেও টি-20তে না খেলার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি প্রোটিয়া এই ক্রিকেটার। সাবেক প্রোটিয়া কোচ রব ওয়াল্টার ও ডি ককের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন। এর মাঝে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ছিলেন তিনি। সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও মাঠ মাতিয়েছেন ডি কক। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।